সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি গ্রন্থটার অন্তর্গত যতগুলো গল্প আছে সবগুলো নিয়েই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি কেবল একটা শিশুতোষ গল্পের সংকলন নয়, বরং এটা ছিল বিংশ শতাব্দীর প্রারম্ভিক লগ্নে বাঙালি জাতীয়তাবাদের এক অনন্য দলিল এবং বাংলার লোকজ ঐতিহ্যের এক সমৃদ্ধ ভাণ্ডার। 1907 সালে প্রকাশিত এই গ্রন্থটা তৎকালীন স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয় পুনর্নির্মাণে এক সাহসী প্রয়াস ছিল। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দীর্ঘ 12 বছর ধরে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অত্যন্ত ধৈর্যের সাথে এই গল্পগুলো সংগ্রহ করেছিলেন। তিনি কেবল গল্পগুলো সংগ্রহই করেননি, বরং সেগুলোকে তাদের আদি লৌকিক স্বাদ এবং ডিকশন অক্ষুণ্ণ রেখে সংকলন করেছেন, যা গ্রন্থটিকে এক অনন্য সাহিত্যিক রূপদান করেছে। তো আজকের এই ভিডিওতে ঠাকুরমার ঝুলির অন্তর্গত প্রত্যেকটা গল্পের বিস্তারিত সারসংক্ষেপ, সেগুলোর শৈল্পিক বৈশিষ্ট্য এবং সমাজতাত্ত্বিক তাৎপর্য অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করা হবে। ঠাকুরমার ঝুলির গুরুত্ব বুঝতে হলে আমাদের 1905 সালের বঙ্গভঙ্গ এবং পরবর্তী স্বদেশী আন্দোলনের কথা স্মরণ করতে হবে। সেই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মোকাবেলা করার জন্য বাংলার বুদ্ধিজীবী সমাজ দেশীয় শিল্প ও সাহিত্যকে পুনর্জীবিত করার জন্য ডাক দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভূমিকায় আক্ষেপ করে বলেছিলেন যে বাঙালি শিশুরা গ্রিম ভাইদের বা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা পড়ে বড় হচ্ছে, অথচ তাদের নিজেদের যে সংস্কৃতির অমূল্য সম্পদগুলো হারিয়ে যেতে বসেছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই অভাব পূরণের জন্য নিজের জমিদারি পরিভ্রমণের সময় গ্রাম্য বৃদ্ধ বৃদ্ধাদের কাছ থেকে রূপকথাগুলো শুনতে শুরু করেন। তিনি তৎকালীন যুগের আধুনিক প্রযুক্তি ফোনোগ্রাফ ব্যবহার করে গ্রামীণ কথকদের বচনভঙ্গি ও আঞ্চলিক উপভাষা হুবহু রেকর্ড করেছিলেন, যাতে গল্পের আদিম সুরটি হারিয়ে না যায়। এই কঠোর পরিশ্রমের ফসল হিসেবে ঠাকুরমার ঝুলি বাঙালির ঘরে ঘরে একটি অপরিহার্য গ্রন্থে পরিণত হয়। তো আমাদের এই ঠাকুরমার ঝুলিটা 4টা পর্বে বিভক্ত। প্রত্যেকটা পর্বের ভিতরে বেশ কিছু করে গল্প রয়েছে। এই 4টা পর্বের নাম হচ্ছে দুধের সাগর, রূপতরাশি, চ্যাং ব্যাং এবং আম সন্দেশ। তো এই পর্বের প্রত্যেকটা পর্বের ভিতরে যেহেতু আলাদা আলাদা গল্প রয়েছে, তো এই পর্বের কিছু কিছু বৈশিষ্ট্যও রয়েছে। যেরকম দুধের সাগর, এটা কিন্তু অ্যাডভেঞ্চার, বীরত্ব, নৈতিক জয়। এখানকার গল্পগুলো এইরকম। রূপতরাশি, ওইটা রাক্ষস ও খক্কসের। চ্যাং ব্যাং, পশু পাখি, হাস্যরস, লৌকিক চাতুর্য, এগুলো নিয়ে। আম সন্দেশ, এটা হচ্ছে সমাপনী ছড়া। তো এরকম কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা পর্বের ভিতরে। তো শুরু করছি আমাদের প্রথম পর্ব, দুধের সাগর। দুধের সাগরের মধ্যে রয়েছে মোট 6টা গল্প। কলাবতীর রাজকন্যা, ঘুমন্তপুরী, কাকনমালা কাঞ্চনমালা, সাত ভাই চম্পা, শীত বসন্ত ও কিরণমালা। তো দুধের সাগর বিভাগের গল্পগুলো মূলত রাজপুত্র ও রাজকন্যাদের অ্যাডভেঞ্চার এবং জীবনের প্রতিকূলতা কাটিয়ে চূড়ান্ত সাফল্যের কাহিনী। এই গল্পগুলোতে জাদুকরী উপাদান থাকলেও বীরত্ব ও মানবিক গুণাবলী প্রধান হয়ে ওঠে। আলোচনা করছি এবার দুধের সাগর পর্বের প্রথম গল্প, কলাবতী রাজকন্যা নিয়ে। বুদ্ধ ও ভূতমের বীরত্ব গাথা কলাবতী রাজকন্যা গল্পটি একটি বিস্ময়কর মোটিভ দিয়ে শুরু হয়, যেখানে দেখা যায় রাজার 7 রানীর মধ্যে ছোট 2 রানী, চতুর্থ ও সপ্তম, যথাক্রমে একটা বানর এবং একটা প্যাঁচার জন্ম দিয়েছেন। এদের নাম বুদ্ধ ও ভূতম। এই অস্বাভাবিক জন্মের পিছনে ছিল বড় 5 রানীর ঈর্ষা ও চক্রান্ত, যারা জাদুকরী মূল ভক্ষণের সময় ছোট 2 রানীকে কিছুই দেয়নি। রাজা এই কুৎসিত সন্তানদের কারণে ছোট 2 রানীকে প্রাসাদ থেকে বের করে বনবাসে পাঠিয়ে দেন। কিন্তু বুদ্ধ ও ভূতম তাদের মাতাকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করে এবং নিজেদের অলৌকিক ক্ষমতার পরিচয় দেয়। গল্পটির মোড় ঘোরে যখন এক ভিনদেশী রাজকন্যা কলাবতী সমুদ্র পাড়ি দিয়ে আসেন এবং সেই রাজকন্যা শর্ত দেন যে তার 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তাকেই তিনি বিবাহ করবেন। এই পরীক্ষাগুলো ছিল অত্যন্ত বিপজ্জনক। মুক্তার ফুল আনা, নরভক্ষণ বুড়িদের দেশ থেকে নরভক্ষণ বুড়িদের দেশ অতিক্রম করা এবং জাদুকরী ঢোল ডগর উদ্ধার করা। বড় 5 রানীর সুদর্শন ছেলেরা এই পরীক্ষায় চরমভাবে ব্যর্থ হয়, কিন্তু বুদ্ধ ও ভূতম তাদের বুদ্ধি ও সাহসের জোরে সফল হয়। কলাবতী রাজকন্যা এখানে হচ্ছেন স্বাধীন চেতা নারী হিসেবে আবির্ভূত হন, যে কিনা তার স্বামীর নির্বাচনের ক্ষেত্রে নিজেই শর্তাবলী আরোপ করেন। শেষ পর্যন্ত বুদ্ধ ও ভূতম তাদের প্রকৃত মানব রূপ ফিরে পায় এবং দুষ্টুদের শাস্তি হয়। তো এটাই প্রমাণ করে যে প্রকৃত বীরত্ব বাহ্যিক অবয়বের উপর নির্ভর করে না। এবার আমরা আলোচনা করব ঘুমন্তপুরী নিয়ে। ঘুমন্তপুরী হচ্ছে বাংলা প্রেক্ষাপটে স্লিপিং বিউটি আখ্যানের এক অনবদ্য রূপায়ণ। এক রাজপুত্র
বিশ্ব ভ্রমণে বেরিয়ে এক রহস্যময় রাজ্যে এসে পৌঁছান, যেখানে সবকিছু নিথর ও নিস্তব্ধ। প্রাসাদের অভ্যন্তরে তিনি এক অপূর্ব সুন্দর রাজকন্যাকে দেখতে পান, যিনি জাদুকরি ঘুমে আচ্ছন্ন। রাজকন্যার মাথার শিওরে একটা সোনার কাঠি এবং পায়ের কাছে একটা রূপার কাঠি রাখা ছিল। রাজপুত্র যখন ভুলবশত কিংবা কৌতূহলী হয়েই হোক কাঠির অবস্থান পরিবর্তন করেন, তখন রাজকন্যার ঘুম ভেঙে যায়। এই গল্পে ভ্রমণকে একটি উত্তরণকালীন আচার হিসেবে দেখা হয়েছে, যেখানে রাজপুত্র একাকিত্বে যাত্রা শেষ করে প্রেয়সী লাভের মাধ্যমে পূর্ণতা পান। এটি স্থবিরতাকে চূর্ণ করে প্রাণের সঞ্চার করার এক শক্তিশালী রূপক। এবার আলোচনা করব 7 ভাই চম্পা নিয়ে। বাঙালির লোককথার এক অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হলো 7 ভাই চম্পা। রাজার 7 রানীর মধ্যে ছোট রানী যখন একসাথে 7টি ছেলে ও একটি মেয়ের জন্ম দেন, তখন বড় রানীরা ঈর্ষায় অন্ধ হয়ে যায়, শিশুদের মাটিতে পুঁতে ফেলে এবং সেখানে ব্যাঙ ও ইঁদুরের ছানা রেখে দেয়। ছোট রানীকে ডাইনি অপবাদ দিয়ে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কয়েক বছর পর সেই পুঁতে ফেলা স্থান থেকে 7টা চম্পা ও একটা পারুল ফুল ফোটে। রাজবাড়ির মালি যখন ফুল তুলতে যায়, তখন ফুলগুলো ডাক দিয়ে ওঠে, 7 ভাই চম্পা জাগরে, কেন বোন পারুল ডাকরে। এই অলৌকিক ঘটনা রাজার দৃষ্টিগোচর হয় এবং শেষ পর্যন্ত ফুলের আড়াল থেকে শিশুরা মানব রূপ ফিরে পায়। এই গল্পটি সত্যের জয় এবং মায়েদের প্রতি সমাজের নিষ্ঠুরতার এক করুণ কিন্তু বিজয় দলিল। এখানে প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ককে অত্যন্ত নিবিড়ভাবে দেখানো হয়েছে। এবার আলোচনা করব কিরণমালা নিয়ে। কিরণমালা গল্পটি বাংলার রূপকথায় লিঙ্গীয় সমতার এক প্রাম্ভিক উদাহরণ। এক রাজা ও তার 3 সন্তান অরুণ, বরুণ, কিরণমালার কাহিনী এটা। তো 2 ভাই যখন অলৌকিক জাদুকরী বস্তুর সন্ধানে গিয়ে ব্যর্থ হয় এবং পাথরে পরিণত হয়, তখন কনিষ্ঠা কিরণমালা হাল ছাড়েন না। সে পুরুষের ছদ্মবেশ ধারণ করে এবং অত্যন্ত বিপজ্জনক অভিযানে বের হয়। পথে সে অপ্সরা ও রাক্ষসদের নানা প্রলোভন ও ভয়কে তুচ্ছ জ্ঞান করেন। কিরণমালার বুদ্ধিমত্তা ও সাহসের কাছে অপশক্তি হার মানতে বাধ্য হয়। তিনি তার ভাইদের প্রাণ ফিরিয়ে আনেন এবং জাদুকরী সোনার পাখির সাহায্যে পরিবারের বিচ্ছিন্নতা দূর করেন। কিরণমালা প্রমাণ করেন যে বুদ্ধিভিত্তিক ও মানসিক শক্তিতে নারী কোনো অংশেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই। ভ্রাতৃত্বের এক অবিচ্ছেদ্য বন্ধন শীত বসন্ত গল্পে সতীন বিদ্বেষের চরম রূপ ফুটে উঠেছে। রাজার 2 রানী, সুরানী ও দুয়োরানী। সুরানী তার জাদুকরী ক্ষমতার মাধ্যমে দুয়োরানীকে টিয়া পাখিতে রূপান্তরিত করে দেন এবং তার 2 সন্তান শীত ও বসন্তকে প্রাসাদ থেকে বিতাড়িত করার চক্রান্ত করেন। শীত ও বসন্ত এক গভীর অরণ্যে আশ্রয় নেয় এবং নানা প্রতিকূলতার মোকাবেলা করে। তাদের ভ্রাতৃত্ব বন্ধন এতটাই দৃঢ় ছিল যে হাজারো বিপদে তারা একে অপরকে ছেড়ে যায়নি। শেষ পর্যন্ত তারা একটা নতুন রাজ্যের প্রতিষ্ঠা পায় এবং তাদের মাতাকে শাপমুক্ত করতে সক্ষম হয়। এই গল্পটা পারিবারিক রাজনীতির অন্ধকার দিক এবং অসহায় শিশুদের টিকে থাকার লড়াইয়ের এক জীবন্ত চিত্র। তো এবার আলোচনা করব কাকনমালা কাঞ্চনমালা। এই গল্পটা বিশ্বাসঘাতকতার এক মর্মস্পর্শী কাহিনী। রানী কাঞ্চনমালা যখন তার দাসী কাকনমালার কাছে নিজের অলংকার ও রাজকীয় পরিচয় গচ্ছিত রেখে স্নান করতে যান, তখন দাসী প্রতারণা করে নিজে রানীর স্থান দখল করে নেন। প্রকৃত রানীকে দাসীতে পরিণত করা হয়। এদিকে রাজার সারা শরীর হাজার হাজার সূচে বিঁধেছিল, ফলে তিনি অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন। এই সংকটের সময় রাখাল নামক এক বন্ধুর আগমন ঘটে, যিনি রাজার শৈশবের প্রতিশ্রুতির কথা জানতেন। রাখাল একদিন পিঠা পরীক্ষার মাধ্যমে আসল রানীকে চিহ্নিত করে। নকল রানীর পিঠা ছিল বিশ্রী আর আসল রানীর পিঠা ছিল স্বর্গীয় স্বাদের। শেষ পর্যন্ত প্রতারক কাকনমালাকে কঠোর শাস্তি দেওয়া হয় এবং রাজা ও রানী তাদের হারিয়ে যাওয়া গৌরব ফিরে পান। এবার আমরা আলোচনা করব পরবর্তী পর্ব মানে রূপতারাশি পর্বের গল্পগুলো নিয়ে। রূপতারাশি বিভাগের গল্পগুলো অধিকতর ভীতিপ্রদ এবং রাক্ষস খক্ষসদের উপস্থিতিতে ভরপুর। এখানে রাক্ষসীদের মানবী রূপ ধারণ করে রাজপ্রাসাদে প্রবেশ এবং ধ্বংসলীলা চালানোর মোটিভটা অত্যন্ত প্রকট। তো এই পর্বের প্রথম গল্প শুরু করছি নীলকমল আর লালকমল। রাক্ষসপুরীর ধ্বংসগাথায় ভরপুর এই গল্পটা ঠাকুরমার ঝুলির অন্যতম দীর্ঘ ও রোমাঞ্চকর গল্প। এক রাজার 2 স্ত্রী, একজন মানুষ, অন্যজন হচ্ছে রাক্ষসী।
মানবী রানীর পুত্র কুসুম লালকমল এবং রাক্ষসী রানীর পুত্র অজিত নীলকমল। রাক্ষসী মা তার নিজের ছেলেকে রক্ষা করতে চাইলেও লালকমলকে খাওয়ার সুযোগ খুঁজতে থাকে। নীলকমল অত্যন্ত চতুর ছিল, সে সবসময় তার ভাইকে আগলে রাখত। শেষ পর্যন্ত তারা দুই ভাই দেশান্তরিত হয় এবং রাক্ষসদের দেশ রাক্ষসপুরীতে পৌঁছায়। সেখানে তারা ব্যঙ্গমা ব্যঙ্গমী নামক দুই জাদুকরী পাখির সাহায্য পায়, যারা তাদের রাক্ষসদের প্রাণভোমরা খুঁজে পেতে সাহায্য করে। একটা প্রাণভোমরা ছিল মাছের পেটের ভিতরে, আর অন্যটা ছিল বোতলের মধ্যে লুকানো। সেই প্রাণভোমরা ধ্বংস করে তারা সমস্ত রাক্ষসদের বিনাশ করে এবং জগৎকে অশুভ থেকে মুক্ত করে। এই গল্পটা অশুভের বিনাশে অসম সাহসিকতার এক চিরন্তন প্রতীক। এবার একটু আলোচনা করব ডালিম কুমার নিয়ে। ডালিম কুমার ছিলেন একজন বীর রাজপুত্র, যে কিনা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজ্য থেকে রাজ্য ঘুরে বেড়াতেন। তার জীবনের মূল সংকট শুরু হয় যখন এক রাক্ষসী বুড়ি তার মায়ের জীবনের নির্যাস বা আত্মা একটা পাশার মধ্যে বন্দি করে নেয়, চুরি করে রেখে দেয়। রানীর আত্মা পাশার ভিতরে বন্দি থাকার কারণে রানী অচেতন হয়ে পড়েন এবং রাক্ষসী রানীর রূপ ধারণ করে প্রাসাদে রাজত্ব করতে শুরু করে। ডালিম কুমার তার মার এই দুরবস্থা থেকে মুক্ত করার শপথ নেন এবং যাত্রা শুরু করেন। পথে তিনি এক রাজকন্যাকে রাক্ষসীর হাত থেকে রক্ষা করেন এবং শেষ পর্যন্ত সেই রাক্ষসী বুড়িকে পরাজিত করে তার মায়ের প্রাণ ফিরিয়ে আনেন। এই আখ্যানটি মূলত জীবনের অমরত্ব এবং গোপন সূত্রের অনুসন্ধানের একটি কাহিনী। এবার আলোচনা করব পাতালপুরী মণিমালাকে নিয়ে। এই গল্পটা রোমাঞ্চ ও রহস্যের এক চমৎকার মিশেল। রাজপুত্র ও তার বন্ধু মন্ত্রীপুত্র এক সমুদ্র অভিযানের মাধ্যমে সমুদ্রের তলদেশে এক আশ্চর্য পুরীতে প্রবেশ করেন। সেখানে তারা রাজকন্যা মণিমালার দেখা পায়, যার জীবন সাপের মাথার মণির সাথে যুক্ত। মণিমালাকে লাভ করতে রাজপুত্র নানা জাদুকরী বাধা অতিক্রম করতে থাকেন। এই গল্পে নাগ সংস্কৃতি এবং পাতালপুরীর ঐশ্বর্যময় কল্পনা ফুটে উঠেছে, যা বাঙালির লোকজ কল্পনা শক্তির এক উজ্জ্বল উদাহরণ। তো এবার আমরা আলোচনা করব সোনার কাঠি রূপার কাঠি গল্পটা। এই গল্পটা একটা অতি প্রাকৃত রূপক, যেখানে রাজকন্যাকে রাক্ষসটা অপহরণ করে এবং একটা দুর্গম পাহাড়ে বন্দি করে রাখে। রাক্ষসটা যখন বাইরে শিকারে যায় তখন তারা রাজকন্যাকে একটা সোনার কাঠি ছুঁয়ে মেরে ফেলে, ঘুম পাড়িয়ে রাখে যাতে সে কোথাও পালিয়ে যেতে না পারে। ফিরে এসে তারা রূপার কাঠি দিয়ে তাকে জাগিয়ে তোলে। তো রাজপুত্র কৌশলে যখন প্রাসাদে প্রবেশ করে এবং এই রহস্য সম্পর্কে সে জানতে পেরে যায়, তো রাজপুত্র রাক্ষসদের অনুপস্থিতিতে রাজকন্যাকে জাগিয়ে তোলেন এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত রাক্ষসদের ধ্বংস করার মাধ্যমে তারা এই মরণচক্র থেকে মুক্তি পায়। এখানে সোনার কাঠি ও রূপার কাঠি মূলত নিয়ন্ত্রণ ও মুক্তির প্রতীক। তো শুরু করছি আমাদের তৃতীয় বিভাগ চ্যাংব্যাং। এই পর্বের ভিতরে রয়েছে 4টা গল্প: শিয়াল পণ্ডিত, সুখু আর দুখু, ব্রাহ্মণ ব্রাহ্মণী আর দের আঙুলে। তো এই চ্যাংব্যাং বিভাগটা মূলত হাস্যরস এবং পশু পাখির কাহিনী নিয়ে সাজানো। এখানে রাজকীয় গাম্ভীর্যের চেয়ে গ্রামীণ চাতুর্য এবং লৌকিক জীবনের বাস্তবতা বেশি প্রাধান্য পেয়েছে। তো শুরু করছি এই পর্বের প্রথম গল্প, শিয়াল পণ্ডিত। শিয়ালকে বাঙালির লোককথায় সবসময় এক অত্যন্ত বুদ্ধিমান এবং সৎ চরিত্র হিসেবে দেখানো হয়। তো শিয়াল পণ্ডিত গল্পে শিয়াল প্রচণ্ড ধূর্ত। সে জঙ্গলের ভিতরে একটা পাঠশালা খোলে। সেই পাঠশালায় জঙ্গলের নানা প্রাণীর বাচ্চা কাচ্চারা পড়তে আসে, শিক্ষিত হতে আসে আর কি। তো ওই পাঠশালায় কুমিরও তার 7টা বাচ্চাকে রেখে যায় শিক্ষিত করার জন্য। শিয়াল পণ্ডিত মূলত পাঠশালাটা খুলেছিল ওই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য, সকালবেলায় ব্রেকফাস্ট হিসেবে প্রত্যেক দিন একটা করে বাচ্চা খেত। এভাবে কুমিরের বাচ্চাগুলোও খেয়ে নেয়। তো কুমির এটা জানার পর শিয়ালকে তাড়া করে, কিন্তু কিছুতেই ধরতে পারে না। তো এখান থেকে সবগুলো বাচ্চা খাওয়ার পর শিয়াল পণ্ডিত লোকালয়ে যায় এবং সেখানে গিয়ে নানাভাবে মানুষজনকে ঠকায়। কখনো কুমোর, তো কখনো নাপিত, ঢুলি, এভাবে নানা মানুষকে ঠকিয়ে শেষে একজনের কাছ থেকে সে ঢোল নেয়। ঢোল নিয়ে গাছের মাথায় ওঠে এবং মনের সুখে গান করতে থাকে এবং শেষে যখন অনেক বাতাস হয় তো গাছ থেকে শিয়ালটা পড়ে যায়। তো এই যে শেষে শিয়ালের অতি চাতুর্যের জন্য একটা মর্মান্তিক পরিণতি হয়েছে, এটাই হচ্ছে গল্পে দেখানো হয়েছে। এই গল্পটা মূলত নীতি শিক্ষার আড়ালে সমাজের সুবিধাবাদী শ্রেণীর প্রতি এক বিদ্রূপ। আমাদের সমাজে কিন্তু শিয়াল পণ্ডিতের মতন অসংখ্য মানুষ ঘুরে বেড়ায়, যারা মানুষকে নানাভাবে ঠকিয়ে বেড়াচ্ছে। তো এটাই হচ্ছে এই গল্পের শিক্ষা। তো এরপর আমরা পড়বো হচ্ছে সুখু এবং দুখু, সুখু আর দুখু গল্পটা। এই গল্পটা বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা নীতিমূলক গল্প। সুখু আর দুখু ছিল দুই সৎ বোন। দুখু ছিল বিনয়ী, পরোপকারী, অন্যদিকে সুখু ছিল অহংকারী ও অলস। একদিন দুখু তুলো রোদে দিয়েছিল, যেই তুলোগুলো বাতাসে উড়ে যায়। তো দুখু তার তুলাগুলো উদ্ধার করার জন্য বাতাসের পিছে পিছে দৌড়ায় এবং পথে এসে নানাভাবে নানাজনকে সাহায্য করে, যেমন শেওড়া গাছ, কলা গাছ, ঘোড়া, গরু, এদেরকে সে সাহায্য করে।
তারা মানে সাহায্য চেলে পারে, দুঃখ না করে না, তাদেরকে সাহায্য করে। এবং জাদুকরী বুড়ির দেখা পায়, বুড়ির কাছ থেকে অনেক রকমের উপহার নিয়ে আসে এবং সে পানিতে ডুব দিয়ে অনেক সুন্দরী হয়ে চলে আসে। এবং বাড়িতে এসে যখন এই কথা সে জানায়, এটা শোনার পর সুখুও যায়। কিন্তু সুখু গেলে পারে যখন রাস্তায় সেসব প্রাণী এবং গাছগুলো তার কাছে সাহায্য চায়, সুখু কাউকে সাহায্য করে না, সাহায্য করতে অস্বীকার করে। এবং যখন চাঁদের বুড়ি সুখুকে বলে যে 2টা ডুব দিতে, সে অতি লোভের কারণে 3টা ডুব দিয়ে একদম কুৎসিত হয়ে চলে আসে এবং সে কোনো উপহারই পায় না, একটা অজগর সাপ তাকে খেয়ে ফেলে। তো যাই হোক, এইটাই ছিল এই গল্পের মূল কাহিনী বলা যেতে পারে। এই কাহিনীটা মূলত শ্রম ও বিনয়ের গুরুত্ব এবং অহংকারের কুফল বর্ণনা করে। তো এর পরের গল্প হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণী। এটা একটা অতি সাধারণ এবং কিছুটা নির্বোধ ব্রাহ্মণের একটা কাহিনী। তার স্ত্রী তার বুদ্ধির অভাব নিয়ে বারবার কটাক্ষ করায় সে বিদ্যা অর্জনের জন্য দেশ ভ্রমণে বের হয়, কিন্তু সে তেমন কোনো গভীর জ্ঞান অর্জন করতে পারে না, বরং বেশ কিছু অদ্ভুত বুলি বা ছড়া মুখস্থ করে ফিরে আসে। এই অর্থহীন বুলিগুলো ব্যবহার করেই সে ঘটনাক্রমে রাজবাড়ির এক চোরকে শনাক্ত করে ফেলে এবং রাজার কাছ থেকে বিশাল পুরস্কার পায়। এটি ভাগ্যের বিড়ম্বনা এবং গ্রামীণ জীবনের কৌতূহলপূর্ণ দিকের এক অনন্য চরিত্র। এবার একটু আলোচনা করি দেড় আঙুলে নিয়ে। এই গল্পে এক দম্পতির কোনো সন্তান ছিল না, ফলে তারা দেবী ষষ্ঠীর কাছে নানাভাবে প্রার্থনা করে এবং বর হিসেবে অত্যন্ত ক্ষুদ্রাকৃতির একটা পুত্রের জন্ম হয়, যার আকার মাত্র 1.5 আঙুলের সমান। তার পিতা এই সন্তানকে দেখে কিছুটা রাগের বশবর্তী হয়ে এবং দারিদ্রতা বশত তার নিজেকে বিক্রি করে দেন এক রাজার কাছে, এবং তার মাও নিরুপায় হয়ে পড়ে। কিন্তু এই ক্ষুদ্র বালকটি অসামান্য সাহস ও বুদ্ধির পরিচয় দেয়। সে একটা বিড়ালের পিঠে চড়ে যুদ্ধযাত্রা করে এবং মৌমাছি ও বোলতার বিশাল বাহিনী নিয়ে তার পিতাকে উদ্ধার করে। এটি প্রমাণ করে যে মানুষের যোগ্যতা তার দেহের আকৃতির ওপর নয়, বরং তার সংকল্প ও বুদ্ধির ওপর নির্ভর করে। এবার আমরা আলোচনা করব চতুর্থ যে পর্ব আছে আম সন্দেশ, সেটা নিয়ে। গ্রন্থের এই সমাপনী বিভাগটা মূলত শিশুদের জন্য রচিত ঘুম পাড়ানি গান ও ছড়ার সমষ্টি, যেমন খোকন সোনা চাঁদের কণা, এরকম জনপ্রিয় পংক্তিগুলো এখানে স্থান পেয়েছে। এই ছড়াগুলো গল্প শোনার পর শিশুর উত্তেজিত মস্তিষ্ককে শান্ত করতে এবং তাকে ঘুমের জগতের দিকে নিয়ে যেতে সাহায্য করে। বাংলার লোকছড়া এবং লোকসঙ্গীতের এক অনন্য নন্দনতত্ত্ব এখানে ফুটে উঠেছে। মানে এই আম সন্দেশে কিন্তু কোনো গল্প নেই, 2-1টা মতন ছড়া আছে। একটা হচ্ছে সোনা ঘুমালো এবং আরেকটা হচ্ছে ফুরালো, যেটা আমরা সাধারণত ঠাকুমার ঝুলির শেষে শুনে থাকি যে আমার কথাটি ফুরালো নোটে গাছটি মুড়ালো। এটা অনেক বড় একটা ছড়া, সেটা দেওয়া আছে, আমি অত কিছু আর না বলি। তো আম সন্দেশে শুধুমাত্র এইগুলোই আছে ছড়ার ভিতরে, আর কিছুই নেই। তো এই ঠাকুমার যে ঝুলি, এই গল্পগুলো মানে গবেষকরা এই আখ্যানগুলোর মধ্যে তৎকালীন বাঙালি সমাজের বিভিন্ন স্তর ও মানসিকতা খুঁজে পেয়েছেন। এই গল্পগুলোতে প্রায়শই দেখা যায় যে রাজারা এক বা একাধিক রানী থাকা সত্ত্বেও নতুন কোনো সুন্দরী নারীকে বিবাহ করে প্রাসাদে নিয়ে আসেন, যিনি আসলে ছদ্মবেশী রাক্ষসী। এই রাক্ষসী রানীর মোটিভটি হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজে নারী শক্তির প্রতি এক ধরনের অবদমিত ভয়কে প্রতিনিধিত্ব করে। যখনই কোনো নারী স্বাধীন ক্ষমতার অধিকারী হতে চায় বা রাজার সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করে, তাকে রাক্ষসী বা অশুভ হিসেবে চিহ্নিত করার প্রবণতা দেখা যায়। মানে এটা অনেক গবেষকরা বলে যে এরকম কিছু হয়তো বা। তাছাড়া আমরা এই ঠাকুমার ঝুলিতে বর্ণবাদ এবং সৌন্দর্যের প্রশংসা দেখতে পাই। কীরকম, ধরেন যেরকম ঠাকুমার ঝুলির অনেক গল্পে কিন্তু সুশ্রী ও ফর্সা চরিত্রগুলোকে শুভ এবং কদাকার বা কালো চরিত্রগুলোকে অশুভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে রাক্ষসীদের বর্ণনা দেওয়ার সময় দেখবেন তাদের গায়ের রং ও অবিন্যস্ত চুলের প্রতি নেতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনটাও করতে পারতো যে রাক্ষসী অনেক সুন্দর, এমনটা কেন হলো না? আসলে এটা ঔপনিবেশিক প্রভাবাধীন এবং বর্ণবাদী চিন্তা চেতনায় আক্রান্ত সমাজের এক প্রতিচ্ছবি হতে পারে। আধুনিক কিছু সমালোচক আছে, তারা মনে করেন এটাই। তো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এই ঠাকুমার ঝুলি, তিনি হচ্ছে অনন্য এবং উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ঠাকুমার ঝুলিকে। তিনি গল্পের বর্ণনায় প্রচুর ছড়া বা অনুপ্রাসযুক্ত বাক্য ব্যবহার করেছেন। এই শব্দগুলো ধ্বনি মাধুর্যতায় মানে শিশুদের উদ্দীপ্ত করে তোলে। যেমন রাক্ষসদের আসার সময় হাও মাও কাও মানুষের গন্ধ পাও, এই বাক্যটি বাঙালির লোকজ স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। এছাড়া ওই যে গল্পের শেষে আমার কথাটি ফুরালো নোটে গাছটি মুড়ালো, বাক্যটির মাধ্যমে একটা কাল্পনিক জগৎ থেকে বাস্তব জগতে ফেরার যে প্রক্রিয়া, তা মনোবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো সবশেষে এটাই বলা যায় যে ঠাকুরমার ঝুলি এটা কেবল একটা বই নয়, এটা বাঙালির আত্মপরিচয়ের এক চিরন্তন প্রতীক। 1907 সালে যে স্বদেশী চিন্তা নিয়ে যাত্রা শুরু করেছিল, তা আজও বাঙালির শৈশবকে রাঙিয়ে দিচ্ছে।
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এই মহৎ উদ্যোগের কারণেই বাংলার লোককথাগুলো ইউরোপীয় রসগাথার গ্রাস থেকে রক্ষা পেয়েছে। এই ঠাকুরমার ঝুলি আমাদের শিখিয়ে দেয় যে যত অন্ধকার বা অশুভ শক্তি আসুক না কেন, সাহস, বুদ্ধি এবং সত্যের পথে চললে বিজয় নিশ্চিত। তো এই ছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি গ্রন্থের সমগ্র আলোচনা। তো এই ভিডিওর ভিতরে আমি আজকে ঠাকুরমার ঝুলির অন্তর্গত প্রত্যেকটা গল্পের মূলভাব আলোচনা করেছি এবং এই ঠাকুরমার ঝুলি গ্রন্থটা নিয়ে আলোচনা করেছি। তবে অবশ্যই আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, কারণ সমগ্র গল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা লং ডিউরেশনের হয়ে যেত, যার জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।